गुड मॉर्निंग। आज के तुम्हारे फार्स्ट सेमिस्टारेर क्लास कन्टिन्यू करब। फार्स्ट सेमिस्टार अनार्स एवं पास दुजनेरই মানে দুটো সেমিস্টারের বিভাগের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে কোনো সভ্যতার গঠনের পিছনে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে তো অর্থনীতি আর একটা হচ্ছে সমাজ। এই দুটো পার্ট প্রত্যেকটা সমাজের মানে প্রত্যেকটা সমাজ এবং প্রত্যেকটা সময়কাল এটি দেখা গিয়েছে, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা সভ্যতাতে দেখা গিয়েছে এবং বর্তমানেতেও তাই দেখা যায়, वर्तमान সময়কালেতেও। तो आज का टॉपिक है सोशल हिस्ट्री के ऊपर एंड पॉलिटिकल हिस्ट्री के ऊपर। तो हड़प्पा सभ्यतार সময়কালে আমাদের এখনকার দিনে যে সমাজ ব্যবস্থার কথা আমরা এখন দেখি, সেই সমাজ ব্যবস্থার ধরন কি ওই হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থার ধরনের সঙ্গে কোনো মিল ছিল? এবং ওদের কেমন সমাজ ব্যবস্থা ছিল এবং ওদের পলিটিক্স राजनीति কেমন ছিল? तो इसके बारे में बात करना है आज। প্রথমেই তোমাদের বলে নি যে বারবার যেটা প্রত্যেক দিন আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে প্রথমেই আমি বলছি যে হরপ্পা সভ্যতাতে এখনো পর্যন্ত লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। अभी तक हम लोगों को ये जो स्क्रिप्ट है, इंस्क्रिप्शंस वगैरह है, उसके बारे में पता नहीं चला, मीनिंग के बारे में पता नहीं चला है। तो इससे तो हम लोगों को कैसे पता चलेगा कि वहाँ का सोसाइटी कैसा था, वहाँ का पॉलिटिक्स कैसा था? टोटली बेस्ड है आर्कियोलॉजिकल एविडेंस के ऊपर। जितने भी आर्कियोलॉजिस्ट हैं, हिस्टोरियंस इसके बारे में बताए हैं, सब ने आर्कियोलॉजिकल एविडेंस के ऊपर ही बात किए हैं। तो आज भी हम तुम लोगों के सामने उसी आर्कियोलॉजिकल एविडेंस के ऊपर ही बात करेंगे। कैसा समाज था वहाँ पर, कैसे राजनीति था। समाज एवं राजनीतिर একটা গুরুত্বপূর্ণ পাঠ, গুরুত্বপূর্ণ অঙ্গ, মনে হবে যেন অভিন্ন অঙ্গ। তো সিন্ধুবাসীদের সমাজ ব্যবস্থা সম্পর্কে একজন বিখ্যাত ঐতিহাসিক, তার নাম এডি পুশলকর। এই এডি পুশলকর হরপ্পা সমাজ ব্যবস্থার বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আমরা বৈদিক পিরিয়ডে যে চারটে শ্রেণীর কথা জানতে পারি, চারটে শ্রেণীর কথা বলতে বোঝায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে চারটে বিভাগের কথা বলা হয়েছে, সেই চারটে বিভাগের মধ্যে যে ডিভিশন, সেই ডিভিশনে নাকি হরপ্পা সভ্যতার মধ্যেও নাকি ছিল। এবং তিনি এই ডিভিশনটাকে বলছেন একটা হচ্ছে शिक्षित संप्रदाय छिलो हरप्पा संप्रदाय। ये चार जो डिवीजन हम बताने जा रहे हैं, पुसलकर हिस्टोरियंस पुसलकर्स जो है एडी पुसलकर, द वैदिक एज उनका एक बुक है, तो इसमें बताए हैं। तो এই ঘটনা মানে এই যে মানে যে ডিভিশনটা কি ছিল, উনি বলছেন যে ফার্স্ট প্রথম স্তরে কারা কারা ছিলেন? শিক্ষিত মানুষরা ছিলেন। শিক্ষিত মানুষ বলতে তিনি বোঝাচ্ছেন এখানে পুরোহিত এবং পুরোহিত সম্প্রদায়কে মূলত বোঝাচ্ছেন। 2 নম্বর শ্রেণীতে তিনি রেখেছেন যোদ্ধা সম্প্রদায়কে, কারণ আর্কিওলজিক্যাল এভিডেন্সেস আছে অনেক যোদ্ধা শ্রেণী সম্প্রদায়ের উপস্থিতির কথা জানা যায়। मतलब जो वॉरियर क्लास है वो सेकंड पोजीशन में था। थर्ड पोजीशने ছিল বণিক এবং কারিগর, जो ट्रेडर्स एंड जो वर्किंग क्लास मतलब जो आर्टिसियंस वगैरह है वो। और फोर्थ क्लास जो 4 नंबर कैटेगरी में थे वो थे श्रमिक, मतलब वो जो एकदम लोअर क्वालिटी के लोअर कैटेगरीज जो वहाँ पर पीपल थे, ऐसा इन्होंने बोला है। কারণ আমরা এই হরপ্পা সভ্যতার সময়কালের যে ডিভিশন, বৈদিক সভ্যতার সময়কালের যে ডিভিশন, এটা পুশলকর বলছেন যে এই ডিভিশনটা হরপ্পা সভ্যতার সময়কালেতেও নাকি বর্তমান ছিল। এখন
এই যে পুরোহিত শ্রেণীর ভূমিকাটা কীরকম ছিল সমাজের মধ্যে, এটা অনুমান করা হচ্ছে যে পুরোহিত শ্রেণী অত্যন্ত পুরোহিত যে ফার্স্ট ক্যাটাগরি যেটা ছিল পুরোহিত, চিকিৎসক, তারপরে হচ্ছেন জাদুকরের কথা বলা হচ্ছে, এটা নাকি ফার্স্ট স্টেজে ছিলেন। তো এদের ভূমিকা তো সমাজে বড় অবশ্যই ছিল। আর সেকেন্ড ক্যাটাগরিতে এখানে মন্তব্য করা হচ্ছে যোদ্ধা সম্প্রদায়ের অস্তিত্বের কথা। আমরা দেখেছি বড় বড় অট্টালিকা, মানে বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে সিটিসগুলো। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই 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 ব্যাপারটা কিন্তু এই যে যোদ্ধা শ্রেণী, যে ওয়ারিয়ার ক্লাস ডেফিনেটলি ওয়াজ দেয়ার। 3 নম্বর ক্যাটাগরিতে যেটা বলা হয়েছে যে বণিক, স্থপতি, এদের মধ্যে বণিকগুলোর মধ্যে আমরা যে পরিমাণে মেটালস রিলেটেড অর্নামেন্টস যেগুলো আমরা পেয়েছি এভিডেন্স, তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে যেমন তাঁতি ছিল, ব্যবসা করার জন্য লোক ছিল, স্বর্ণকার যারা সোনার জিনিসপত্র তৈরি করতেন, শঙ্খকার শাঁখের তৈরি জিনিস তৈরি করতেন, खोदाईकार इंस्क्राइबर वो कम्युनिटी भी वहाँ पर था। तो इस तरह से ये ट्रेडिंग कम्युनिटी भी थे, इंस्क्राइबर भी थे, और जो कपड़ा बनाने वाला वो भी था, और जो गोल्ड स्मिथ्स हम लोग बोलते हैं वो भी थे इस हड़प्पन पीरियड में। और जो लोअर कैटेगरीज में जितना भी आर्कियोलॉजिकल एविडेंसेस हम लोगों को मिला है उसमें से पता चला है खेती बाड़ी करने वाला वहाँ पर तो लोग थे ही थे, और बहुत सारे मजदूर वगैरह थे क्योंकि वहाँ पर प्रोडक्शन बहुत होता था गांव में, और दास और द कृतोदास हम लोग जिसको बोलते हैं बांग्ला में, तो कृतोदास दास যারা মানে কাজ করতেন যারা লোকাল, তো সার্ফ जिसको हम लोग बोलते हैं, তো তারাও ছিলেন, অর্থাৎ লোয়ার ক্যাটাগরিতে তারা থাকতেন। এখন অধ্যাপক পুষ্করের বক্তব্য হয়তো সবাই মানবেন না, কিন্তু এটা নিশ্চিত, ये कंफर्म है कि हड़प्पन सिविलाइजेशन में ये कोई ना कोई कैटेगरी जरूर था। कैसे हम बता सकते हैं कि कैटेगरीज था, कैसे हम लोगों को मिला, प्रूफ मिला है, कैसे हम बता सकते हैं, কি করে আমরা বলবো যে হরপ্পা সভ্যতার সময়কালের এই সমাজ ব্যবস্থা ডিভিশন ছিল? তার প্রমাণ প্রত্নতত্ত্ববিদরা দিয়েছেন, এবং পুষ্করের যে তত্ত্ব সেখানে এভিডেন্স হিসেবে বলা হচ্ছে যে অট্টালিকাগুলো डिविजन्स, मतलब वो जो घर बना था उस वक्त, उसका अगर हम लोग बारीकी से देखेंगे तो ये पता चलेगा कि डिविजन था, भिन्नता छिलो समाजे। कारण हड़प्पा एवं মহেঞ্জোদারো आरो जे समस्त प्रत्नतात्त्विक स्थलगुलोर कथा आमी तोमादेर बोलेछि एवं तोमरा जानछो, सेखाने देखबे कोनोटा सीढ़ी पाওয়া গিয়েছে, तार माने दोतला बाड़िও छिलो, कोनोटा बड़ बड़ अट्टालिका बाड़ी देखते पाওয়া যাচ্ছে, আবার তার পাশেতেই एक कमरा दो कमरा वाला छोटो छोटो बाड़िও রয়েছে। मतलब ये स्टोरेज बिल्डिंग भी है और एक कमरे का 2 कमरे का छोटा छोटा बिल्डिंग भी है। तो इससे पूरी तरह से पता चलता है कि डिवीजन डेफिनेटली था। और सबसे बड़ी बात, जो गांव की जो एरिया है वहाँ पर तो ये सब बिल्डिंग भी नहीं है, वहाँ से कैसे घर बनाया जाता था, ऐसे जो गांव के जो बस्ती के लोग होते हैं उस टाइप का मिट्टी से बना हुआ घर होता था, खड़े छावनी देवा ছোট ছোট বাড়ি হচ্ছিল, ওইগুলো গ্রামের দিকেতে ছিল, যেগুলো পার্মানেন্ট ছিল না, এবং ওগুলো সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গিয়েছে। 1 নাম্বার গেল। তাহলে ক্যাটাগরিজ আমরা ডেফিনেটলি ওয়াজ দেয়ার। আর আরেকটা জিনিসের মধ্যেও আমরা সমাজ ব্যবস্থাটাকে যে ডিভিশন ছিল সেটা বুঝতে পারি, সেটা হচ্ছে যে সমাধি, মারা যাবার পর যে সমস্ত মৃতদেহকে যেভাবে সমাধিস্থ করা হয়েছে, সেখান থেকে একটা সমাজের कैटेगरीर कथा আমরা বুঝতে পাচ্ছি। हम लोगों को पता चल रहा है कि जिस तरह से दफन करने के बाद जिस तरीके का कब्र मिला है, तो কিছু কিছু কবরে বা সমাধির মধ্যে দেখা গিয়েছে যে মাটি তামার পাত্র পর্যন্ত দেয়া হয়েছে মৃতদেহের সঙ্গে, এবং সেখানে আসবাবপত্রের সঙ্গে সঙ্গে ডেলি মানে যে জিনিস আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম,
তারা সেগুলি দিয়েছে কারণ তারা বিশ্বাস করতেন যে মৃত্যুর পরও তারা সেগুলিকে ব্যবহার করবেন। এখন इन सब चीज़ों को दिया गया है, जो हम लोगों को मिला है दफन करने की जो जगह मिला है वहाँ सर बहुत सारा चीज़ें मिला है जो डेली यूज़ किया जाता था, और कुछ कुछ ऐसा भी समाधि मिला है हम लोगों को जहाँ पर इन सब चीज़ों का कुछ भी नहीं है, कुछ भी नहीं है। तो এর থেকে সামাজিক ডিভিশন স্পষ্ট আরও বোঝা যায়। এছাড়া বাণিজ্যের প্রসার এবং যে শিল্পের যে বিকাশ, এই যে ক্রমাগতভাবে এবং একই লেভেলে যে হয়নি এটা স্পষ্ট, ক্ষেত্র বিশেষে হয়েছে এবং সেখানেও डिवीजनটা লক্ষ্য করা গিয়েছে। अर्थात आर्कियोलॉजिकल एविडेंस के हिसाब से हम लोगों को पता चलता है कि प्रोफेशन में भी डिवीजन दिखा गया है। সিন্ধু সভ্যতার সামাজিক যে শ্রেণীবিন্যাসের কথা প্রথমেই বললাম কুশলকরের বক্তব্যের মধ্য দিয়ে, সেখানে প্রথম যে ক্যাটেগরিটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পুরোহিত সম্প্রদায়। समाजे जो हम ब्राह्मण्स की बात बोल रहे हैं, हम ऐसे ब्राह्मण्स थे या कुछ था, इसके बारे में तो अभी तक कुछ कंफर्म न्यूज़ नहीं है, लेकिन रिलीजियस थॉट वहाँ पर था। इसके चलते ये बताया जा रहा है कि वहाँ पर जो रिलीजियस जो गुरुज होते थे उनका दबदबा ज़्यादा था, प्रभाव ज़्यादा था। कारण মহেঞ্জোদারোতে যে বৃহৎ আকার যে বৃহৎ যে স্নানাগার পাওয়া গিয়েছে এবং এটা যে ধর্মীয় কাজেতে ব্যবহার হচ্ছিল, এটা প্রত্নতত্ত্ববিদ এবং বর্তমান ঐতিহাসিকরা মেনে নিয়েছেন যে ওখানে ধর্মীয় কার্যকলাপের প্রভাব ছিল। এবং এই যে ধর্মীয় গুরুত্বটার সঙ্গে সঙ্গে ধর্ম ব্যবস্থাকে পরিচালনা করার জন্য নিশ্চয়ই বর্তমান সমাজে যেমন ধরো ব্রাহ্মণরা लीड করে, যে কোনো রিলিজিয়াস প্রসেশনসকে তো वही लोग लीड करते हैं ना। তো পুজো থেকে শুরু করে বিয়ে বাড়ি থেকে শুরু করে শ্রাদ্ধ থেকে শুরু করে কারা করবেন? ব্রাহ্মণস, মানে একটা রিলিজিয়াস যারা আপার কাস্ট রয়েছেন তারাই করেন। সব হিন্দুরা তো সেই সুযোগ পান না, মানে আমাদের শাস্ত্রে নেই। তো এই ব্যাপারটা যখন ওখানে স্নানাগার পাওয়া গিয়েছে এবং কিছু রিলিজিয়াস প্লেস যেখানে ওই যে যজ্ঞ করার কথা বলা হয়েছে, নানান ধরনের যে জিনিসপত্রগুলো আমরা পেয়েছি, তো ওখানে এটা প্রমাণ হচ্ছে যে এই পুরোহিত সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে হরপ্পা সভ্যতাতে কিন্তু ছিল। बहुत ही इम्पोर्टेंट क्लास था ये, जो रिलीजियस गुरुस होते थे वहाँ पर जाजक, जिसको हम लोग बांग्ला में या जो यूरोपियंस थॉट है वहाँ पर जाजक श्रेणी, जिसको फरासी फ्रेंच रेवोल्यूशंस के पहले जो जिस तरीके का कैटेगरीज आया था, तो वहाँ पर एक अपर क्लास कम्युनिटी के जैसे बारे में बताया जाता है। ठीक उसी तरह जाजक सम्प्रदाय जिसको हम लोग बोलते हैं, बांग्लाते जाजक सम्प्रदायर कथा আমরা ওই যে তোমরা মনে হয় ফরাসি বিপ্লব পড়তে গিয়ে ক্লাস 8-9 মনে হয় পড়েছো, তো সেখানে যাজক শ্রেণীর যে কথা বলা আছে সেই রকমটাই। সিন্ধু সভ্যতাতে তাহলে পুরোহিতদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, সমাজের ক্যাটেগরিতে তারাই ওপর কাস্টে ছিলেন। এবং সিন্ধু সভ্যতাতে অভিজাততন্ত্র ছিল না, সিন্ধু সভ্যতাতে রাজতন্ত্রও ছিল না। এবং তাহলে এই নিয়ে মানে কি ছিল সেই নিয়ে যথেষ্ট বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা কথা আমাদেরকে এটা কিন্তু সবাই স্বীকার করতেই হবে যে সেন্ট্রালাইজ সিস্টেম, একটা কেন্দ্রীয় ব্যবস্থা, একটা কেন্দ্রীয় আমলাতন্ত্র যেখানে সক্রিয় ছিল, এটা কিন্তু প্রমাণিত। এর मतलब एक सेंट्रलाइज सिस्टम्स, एक जो सिस्टम्स होता है आजकल, जैसे म्यूनिसिपैलिटी एरिया में जिस तरीके से एक सिस्टम रहता है, ऑफिसर रहता है, म्यूनिसिपल ऑफिसर रहता है, उसके अंडर में बहुत सारी चीज़ रहते हैं। जैसे म्यूनिसिपैलिटी एरिया में हर जगह में आप तुम लोग देख सकते हो, जिसका घर टाउन की तरफ है वो लोग समझ सकते हो, যারা শহরে থাকছো মানে যাদের পৌরসভার আন্ডারে রয়েছে তারা তো বুঝতেই পারছো এই ক্যাটেগরি এবং একটা সেন্ট্রালাইজ সিস্টেম ছিল। আচ্ছা, কী করে বোঝা যাচ্ছে যে এখানে সেন্ট্রালাইজ সিস্টেম ছিল? কারণ আমরা দেখেছি যে হরপ্পা সভ্যতার যে প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলোতে ভিন্ন ভিন্ন জায়গায় সেখানে দেখবে একই ধরনের রাস্তাঘাট, একই ধরনের বিল্ডিং, একই ধরনের বাড়ির যে ইঁটগুলো তৈরি করা হয়েছে সেই বাড়ির ইঁটগুলো একই ধরনের, জল নিকাশি ব্যবস্থা এবং
একটা একটা যে সবচেয়ে বড় কথা, ওজন করার, আমি একদিন বলছিলাম যে ওজন করার মাপ করা পরিমাণ, এবং ये जो एक ही धौरने जिनिसपत्र बिल्डिंग से शुरू करके वजन करने वाला जो वो सिस्टम्स और नापने वाला जो सिस्टम सब एक ही जैसा था। रास्ता था, पानी निकलने की जगह, हर सिटीज़ में जैसे एक ही सिस्टम्स बना हुआ है। एक सिटीज़ का जो टोटल स्ट्रक्चर है उसमें एक ही चीज़ सिस्टम बना हुआ है। तो इससे पता चलता है कि डेफिनेटली कि वन सिस्टम्स वाज देयर। আমলাতন্ত্র যেটাকে বলি আমরা, সেই সেটআপ কিন্তু হরপ্পা সভ্যতাতে কিন্তু ছিল। অর্থাৎ এই শ্রেণীর এটা পরিচালিত হচ্ছিল নিশ্চয়ই কোনো না কোনো অফিসার্সদের দ্বারা। এইটাকেই বলা হচ্ছে যে, এবং সিকিউরিটি ব্যবস্থা তো নিশ্চয়ই ছিল, কারণ প্রাচীর যেখানে দেওয়া হচ্ছে, যেখানে সিস্টেম প্রচলিত রয়েছে, একই ধরনের নিয়মকানুন, সেখানে সিকিউরিটি ব্যবস্থা ছিল। এখানেতে ওই যোদ্ধা শ্রেণীর ভূমিকাটা কিন্তু এসে যায়। ওই যে যারা সেকেন্ড ক্যাটেগরিজ কথা বলছি তাদের ভূমিকা কিন্তু এখানেতে এসে যায়। এবং এই যোদ্ধা শ্রেণীকে মানে এক শ্রেণীর লোক এটাকে এক পেশা হিসেবে ধরে নিয়েছিলেন, মানে চাকরি, বেতনভুক্ত চাকরি, जैसे नौकरी होता है उस तरीके का हड़प्पन सिविलाइजेशन में ऐसा हुआ था कि वो लोगों का नौकरी था। सेकेंड कैटेगरीज में जो थे पैसे लेते थे और सिक्योरिटी वाला भी सिक्योरिटी देते थे, ऐसा माना जा रहा है। 3 নম্বর ক্যাটেগরিতে আমরা দেখেছি যে বহু লোক ব্যবসা বাণিজ্য কারিগরির সঙ্গে যুক্ত ছিলেন, এবং এরা বেশিরভাগই লোক, অনেকেই এরা বিত্তবান হতেন এবং অন্যদিকে সমৃদ্ধ ছিলেন, যারা একটু মানে টাকা পয়সাওয়ালা ছিলেন, যারা ভূস্বামী সম্প্রদায় তারা ছিলেন। অর্থাৎ ক্যাটেগরিজে দেখা গিয়েছে যে যারা সিটাডেল এরিয়াতে থাকছেন তাদের মধ্যেও এই ধনী ব্যবসায়ী সম্প্রদায়টার কথা লক্ষ্য করা যাচ্ছে। मतलब ये कैटेगरीज भी, थर्ड कैटेगरीज का जो पैसे वाले थे वो भी इनका डिवीज़न टाउन में हम लोगों को मिला है। मतलब इन लोगों का भी इन्फ्लुएंस वहाँ पर था, क्योंकि बहुत सारा ट्रेड के बारे में हम लोग हमने बताया तुम लोगों को। तो ये इससे पता चलता है ये थर्ड कैटेगरीज जो है वो उन लोगों का भी इन्फ्लुएंस हड़प्पन सिविलाइजेशन में था। और 4 নম্বর ক্যাটেগরি যারা ছিলেন সেটা আমি তো কিছুক্ষণ আগে বললাম, চর্মকার, কৃতদাস এবং চাষি, জেলে, মজদুর, এই সমস্ত ব্যাপারগুলো তারা কিন্তু নিচের শ্রেণীর মানুষ। অর্থাৎ এই নিচের শ্রেণীর মানুষদের মধ্যে তারা কিন্তু মেন শহরে থাকতেন না, তারা তো বলেছি যে নিচের একদম গ্রাম লেভেলে থাকতেন, এবং তাদের জীবনযাপনের পরিমাণটা ওই লেভেলে ছিল না। जो 4th क्लास कैटेगरीज है वो उन लोगों का उस तरीके का लाइफस्टाइल नहीं था। तो এই ডিভিশনটা ছিল হরপ্পা সভ্যতা সমাজের মধ্যে বিভাজিত। এখন নেক্সট যেটা বলবো, হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থার যে আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পেয়েছি সেখান থেকে আরেকটা বৈশিষ্ট্য আমাদের কাছে ফুটে এসেছে, সেটা আমরা বেশিরভাগই বলে থাকেন যেটাকে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। माँ से मतलब जो मातृतांत्रिक समाज के जो बोल सकते हैं हम लोग, वहाँ पर जो मेन से ज़्यादा वुमेन्स का पावर ज़्यादा था, ऐसा माना जा रहा है। किंतु एक কথাটা তো সত্যি, হয়তো বেশি সিলস পাওয়া গিয়েছে, ज़्यादा सील्स हम लोगों को मिला है जो गॉडेसेस के रिलेटेड हैं। लेकिन এটাও তো সত্যি যে হরপ্পা সভ্যতা বাণিজ্যের কথা আমরা বললাম, এবং হরপ্পা সভ্যতা ধাতব শিল্প তৈরির কথা বলছি, কৃষির প্রসার হচ্ছে, এবং সেখানে সমাজের ছবি তো প্রতিফলিত হচ্ছে। সেই সমাজে এই সমস্ত জিনিসগুলো কারা করছেন, কারা করেন বর্তমান সমাজে? পুরুষ সম্প্রদায়। অর্থাৎ এটা ঠিক আছে, ধর্মীয় দিক দিয়ে মাতৃতান্ত্রিক বিষয়, মাতৃতান্ত্রিক দেবদেবীর পূজা অর্চনা বেশি হচ্ছে, কিন্তু এটাও সত্যি কথা যে পুরুষরাও কোনো অংশে কিন্তু পিছিয়ে ছিল না। এটা কিন্তু हड़प्पा सभ्यतार जो आर्कियोलॉजिकल एविडेंसेस हम लोगों को मिला है, आर्कियोलॉजिकल एविडेंसेस उसके बेस पे हम लोग ये बोल सकते हैं, जिस तरह से बिजनेस, जिस तरह से शिल्प मतलब इंडस्ट्री, जिस तरह से ये सब हो रहा था, मतलब मेटल रिलेटेड इंडस्ट्री, वो पुरुष जो है मेन जो है उसका भी भूमिका बहुत थे। ऐसा नहीं है कि सिर्फ ऐसे बोल दिए कि फीमेल का ही दबदबा था, ऐसा नहीं था कि इसे आर्कियोलॉजिकल सोर्स ये नहीं बताता है। আমরা খাদ্য সামগ্রীর কথা আরেকবার বলে নিতেই পারি, সেটা হচ্ছে যে গম জব তো আমরা বলেইছি, গম জবে খাবার পরিমাণ মানে খাবার মেন তালিকার মধ্যে ছিল। এছাড়া ছিল জব, ছিল ধরো ভাত, দুধ, তরি তরকারি জাতীয় জিনিস রেফারেন্সেস আমরা পেয়েছি।
আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে তামার একটা বড়শির প্রমাণ পাওয়া গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে মাছের শিকারও করতেন, মানে জেলে সম্প্রদায়ও ছিল हड़प्पन सिविलाइजेशन है, मतलब मछली पकड़ने वाला भी था वहाँ पर। एक कॉपर का एक ऐसा मिला है जो मछली पकड़ने के लिए इस्तेमाल किया जाता है, तो वो उससे भी पता चलता है कि मछली पकड़ने वाला भी वहाँ पर था। और ड्रेस हम लोगों का सामाजिक जो स्ट्रक्चर है, कल्चर पता चलता है कि ड्रेस के ऊपर एक मैंने तुम लोगों को स्लाइड भी दिखाए थे, तो ऐसे पता चलता है कि मेल और फीमेल्स का जो है वो लोग ज़्यादातर दो हिस्सों में ही ड्रेस पहनते थे। দুটো ভাগেতে ড্রেস পরতেন, ঊর্ধ্বভাগ এবং নিম্নভাগ, এবং একটা কাপড় টাইপের পরতেন, একটা উত্তরীয় টাইপের মেয়েরা তার সঙ্গে। এবং পুরুষ নারী তো উভয়ই আমরা জানি সমাজের চিত্র তো ড্রেসের মধ্যেও প্রকাশিত হয়। তো পুরুষ এবং নারী উভয়ই গহনা পরার কথা বলা হয়েছে। যে হারে যে পরিমাণে ধাতব সামগ্রী, পাথরের তৈরি নানান ধরনের এবং বিটসে তৈরি মালা পাওয়া গিয়েছে, তাতে করে তো বোঝা যাচ্ছে পুরুষ এবং মহিলারা উভয়ই গহনা পরতেন। এবং আয়না পাওয়া গিয়েছে কপারের, তো এর থেকে বোঝা যাচ্ছে কেস তারা মানে চুল তারা ঠিক করতেন। तो जो हम लोगों को ऑर्नामेंट्स मिला है, नारी और जो मेल और फीमेल दोनों ही पहनते थे ऐसा बोला जाता है। क्यों हमने एक फिगर तुम लोगों को दिखाया था, एक आदमी बैठा हुआ है, यहाँ पर बेल्ट लगा हुआ है और यहाँ से बियर्ड निकला हुआ है और ड्रेस पहना हुआ है। एक पिक्चर मैंने दिखाया तुम लोगों को स्लाइड्स में, शायद याद होगा। तो उससे पता चलता है कि ऑर्नामेंट्स मैन और फीमेल दोनों ही पहनते थे। और सबसे बड़ी बात है वहाँ पर आईना भी मिला है हम लोगों को, मिरर जिसको बोलते हैं, कॉपर का, इसका इस्तेमाल होता था। मतलब बाल वाल ठीक करने के लिए वो सब इस्तेमाल करते थे। তো বেশভূষা প্রতি তাদের ভীষণ আগ্রহ ছিল। এবং সবথেকে বড় কথা প্রত্নতত্ত্ববিদরা এটাও বলছেন রাস্তার ধারে রোডের ধারেতে ল্যাম্প পাওয়া গিয়েছে। তো সোসাইটির একটা বড় অংশ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে রাত্রে রাস্তাগুলোকে আলো করার জন্য, এমনকি মোমবাতির ইউজের কথাও বলা হচ্ছে নাকি। তো আর গরিব বাড়িগুলোর যেটা দেখা যাচ্ছে যে বাড়ির ভেতরে তো খাট, টুল বা মাদুর ইস্তেমালও মানে চাটাই ইস্তেমালও মানে ব্যবহার হয়েছে, এটা তো স্পষ্ট প্রমাণও আর্কিওলজিস্টরা পেয়েছেন। এমনকি আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে শিলাজতু বলে একটা মেডিসিন, ওখানে আয়ুর্বেদ শাস্ত্র যে প্রচলিত আয়ুর্বেদের ওষুধ যে ওখানে ব্যবহার হচ্ছিল, এটার প্রমাণও প্রত্নতত্ত্ববিদরা বলছেন। आर्कियोलॉजिस्ट लोग बोल रहे हैं कि जो आयुर्वेद है वो उसका भी इस्तेमाल वहाँ पर होता था, कि শিলাজতু करके जो मेडिसिन है। और হরিণ থেকে, তারপরে যেমন ধরো নিমের পাতা থেকে, প্রবাল থেকে নানান ধরনের ভেষজ ওষুধ তৈরি প্রমাণও প্রত্নতত্ত্ববিদরা পেয়েছেন। এর আরেকটা সমাজের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিনোদন। সেটা নানা পাশা খেলা সামগ্রী, পাথরে তৈরি নানান জিনিসপত্র আমরা পেয়েছি চিত্ত বিনোদন করার জন্য। আর তাহলে সমাজের মধ্যে যে শুধুমাত্র জটিল ব্যাপারটা ছিল না, সমাজের মধ্যে একটা বিনোদনের ব্যাপারও ছিল, আনন্দ অনুভব করার জন্য, সেটাও পাওয়া গিয়েছে। এবং তাছাড়া আমি দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে দেখেছি ছোট ছোট খেলনার জিনিস, সেগুলোকেও বিনোদনের অন্যতম অংশ ইউজ হিসেবে করা হচ্ছে। তো হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থার কথা বলতে গিয়ে আমরা এটুকু বলতে পারি, ক্যাটেগরিজ ডেফিনেটলি ছিল ওখানে, এবং সমাজ ব্যবস্থা হয়তো বর্তমান সমাজের মতো ছিল না, কিন্তু অবশ্যই বিভাজন কিন্তু ছিল। আর একটা ছোট্ট পার্ট আমি তোমাদের প্রথমেই বললাম, পলিটিক্স, রাজনীতি কেমন ছিল। এই রাজনীতির কথা বলতে গিয়ে আরেকবার ওই কথাগুলোকে রিপিট করতে হয়। সেটা হচ্ছে যে রাজনীতি কোনো না কোনোভাবে এখন আবার সেই ওই কথা বলতে হয় যে শিলালিপির এখনও আবিষ্কার হয়নি, তা আমরা স্পষ্ট করে কিচ্ছু বলতে পারছি না যে এখানে রাজনীতি কেমন ছিল। हम लोगों को ये भी पता नहीं है, अभी तक तो पता नहीं है कि उसका जो इंस्क्रिप्शन है क्या लिखा है उन्होंने। तो पॉलिटिक्स के बारे में ज़्यादा तो पता नहीं चलता, लेकिन जो आर्कियोलॉजिकल जो सेटअप हम लोगों को मिला उससे पता चलता है कि वन মানে সিস্টেমস ওয়াজ দেয়ার। কারণ হরপ্পা এবং মহেঞ্জোদারোর মধ্যে প্রায় 640 কিলোমিটারের ডিভিশনের কথা বলা হচ্ছে। এখন এই ডিভিশন হলেও কিন্তু ওই যে শহরগুলোর যে সেটআপ, ওই যে বললাম নগর পরিকল্পনা, ড্রেনেজ সিস্টেম, শস্য রাখার স্টোর হাউস, তারপরে ধরো ওজন, ইটের সাইজ এবং পাথরের নানান ধরনের জিনিসপত্র, যন্ত্রপাতি, এ সমস্তগুলো থেকে বোঝা যাচ্ছে একটা কেন্দ্রীয় শাসনতন্ত্র অবশ্যই ওখানে কিন্তু ছিল। অর্থাৎ কেন্দ্রীয় শাসনতন্ত্র মানে
যদি কিন্তু কেন্দ্রীয় শাসনতন্ত্র না থাকতো তাহলেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকতো না, একই ধরনের জিনিসপত্র কিন্তু পরিচালিত হতো না। এখন শাসনতন্ত্রটা কার দ্বারা পরিচালিত হচ্ছিল? এক सेटअप तो था लेकिन एक सेंट्रल सेटअप था, लेकिन ये कौन चला रहा था इसके बारे में अभी पता नहीं चला है। ऐसा अनुमान किया जा रहा है राजा ना पुरोहित কারা চালাতেন এটা এখনো পর্যন্ত বা এক শ্রেণীর অভিজাত সম্প্রদায় তা সেটা নিয়ে কিন্তু সঠিকভাবে তত্ত্ব কিন্তু যায় আজ মানে একটা মানে বোঝা যায় না। তবে আমলাতন্ত্র যে ছিল মানে একটা সেটআপ যে ছিল সেটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ছিল। আর সবথেকে বড় কথা হরপ্পাদের জীবনে ধর্ম ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানেই যাজক শ্রেণীর ভূমিকা, जो रिलीजियस गुरुज थे वो ऐसा उन लोगों का बहुत ही दबदबा चलता था। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই টোটাল সিস্টেমটা একটা চেন টাইপের ছিল, মানে একটা গুরুত্বপূর্ণ অংশ যে কোনো না কোনো হতে পারে, কোনো না কোনোভাবে যে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যেই চলছিল, এটা কিন্তু আমরা কিন্তু নিশ্চিত। মানে উপসংহারে at the end we can say that one definitely one systematic systems was there। जैसे मैंने बताया कुछ देर पहले कि आजकल जैसे नियम में चलता है डेफिनेटली वाज देयर कि এটা কিন্তু মানে ছিল। তবে বারবার এটা প্রত্নতত্ত্ববিদরা বলার চেষ্টা করেছেন যে পুরোহিত বা যাজক সম্প্রদায়ের ভূমিকা হরপ্পা সভ্যতাতে বেশি ছিল, এটা কিন্তু ওনারা प्राय सर्वसम्मतभावे स्वीकार करछेन। मतलब वो जो प्रिस्टली क्लास थे उन लोगों का इन्फ्लुएंस सबसे ज़्यादा था, इसे आर्कियोलॉजिकल एविडेंस से यही पता चला है। ओके, तो आजकेर क्लास एखानेई शेष होच्छे। नेक्स्टे आमरा आबार नतून टपिक निये बसबो। ततक्षण थैंक यू।